সদ্গ্রন্থ পাঠ করছিলাম বিবেকানন্দ চরিত। শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের এই পুস্তকের যুগপ্রবর্তক বিবেকানন্দ অধ্যায় থেকে আজকে পর্ব 136 পাঠ করছি। আর পাশ্চাত্য দেশে গমন ব্যাপারটা যদি অনুকরণই হইয়া থাকে, তথাপি প্রত্যেক চক্ষুষ্মান ব্যক্তি দেখিতে পাইবেন যে বিবেকানন্দ কোন ক্রমেই রামমোহন বা কেশবচন্দ্রের প্রতিধ্বনি নহেন, বরং দেখিবেন যে বিবেকানন্দ কেশবচন্দ্রের প্রতিবাদ, তীব্র প্রতিবাদ। কেশবচন্দ্রের সর্বশেষ পরিবর্তিত মত নববিধান রূপে প্রচারিত হইয়াছিল। তাহার নববিধানের সার্বভৌমিকতা এক উদার কল্পনা প্রসূত বস্তুতন্ত্রহীন আদর্শ, যাহা প্রত্যেক বিশেষ সভ্যতার বৈশিষ্ট্যকে সেই সভ্যতার অঙ্গ হইতে বিচ্ছিন্ন করিয়া পাঁচ সভ্যতার পাঁচ বৈশিষ্ট্যকে গ্রথিত করিয়া এক অভূতপূর্ব, অত্যাশ্চর্য, অসম্ভব, অনৈতিহাসিক সমাজবিজ্ঞান বিরোধী মহামিলন। এই কারণেই সন্ন্যাসী বিবেকানন্দ কেশবচন্দ্রের প্রতিবাদ। কেশবচন্দ্র খ্রিস্টান ধর্মের প্রতি যে অতিমাত্রায় ঝুঁকিয়া পড়িয়াছিলেন, বিবেকানন্দ ঘাত সংঘাতে প্রতিক্রিয়ার ফলে অদ্বৈত বেদান্তের শিখরে দণ্ডায়মান হইয়া তাহার প্রতিষেধ করিতে বাধ্য হইয়াছেন। যে খ্রিস্টানি মোহ কেশব ও কৈশবদিগকে পাইয়া বসিয়াছিল, যে খ্রিস্টানির ডৌল বাংলার ইংরাজি শিক্ষিত তরুণ নরনারী লইয়া তাহারা গড়িয়া গিয়াছিলেন এবং শিব গড়িতে গিয়া দৈব দুর্বিপাকে অন্য এক জানোয়ার গড়িয়াছিলেন, বিবেকানন্দ তাহারই প্রতিবাদ করিয়াছেন। খ্রিস্টানি মোহ তথা পাশ্চাত্য ভোগবাদী সভ্যতার মোহ হইতে তিনি জাতিকে সতর্ক করিয়া দিবার প্রয়োজন অনুভব করিয়াছিলেন। এই পাশ্চাত্য ভোগবাদের বিরুদ্ধে প্রতিবাদ করিতে যাইয়াই তাহাকে ত্যাগের ক্ষুরধার শানিত পথে আচার্য শঙ্করের পর নিখিল ভূভারতে সন্ন্যাসের পতাকা উড্ডীন করিতে হইয়াছিল। অথচ পাশ্চাত্যের যে শিব ও শক্তি, এই উভয়কেই তিনি দুই হাতে বরণ করিয়া লইয়াছেন। নিজের ভূমিতে দৃঢ়পদে দণ্ডায়মান হইয়া বিশ্বকে, বিশ্বজনীনকে হৃদয়ে, বাহুতে ও মস্তিষ্কে ধারণ করিয়া আছেন। রামমোহনের কর্মক্ষেত্র ছিল অধিকতর বিস্তৃত। তাহার বিলাত গমনের প্রায় 40 বছর পর কেশবচন্দ্র বিলাত গমন করেন এবং কেশবচন্দ্রের বিলাত গমনের প্রায় 22 বৎসর পরে বিবেকানন্দ পাশ্চাত্যের বেদান্ত প্রচার আরম্ভ হয়। 1830, 1871, 1893 এই সমস্ত বিভিন্ন স্মরণীয় তারিখগুলির মধ্য দিয়া শুধু ঐতিহাসিকের চক্ষে দেখিলেও দেখা যাইবে যে বাংলাদেশে 1830 হইতে 1893 মধ্যে আধুনিক ধর্মচিন্তার ইতিহাসে কি পরিবর্তন, কি প্রতিক্রিয়া দেখা দিয়াছে। ইহাদের একের উপর অন্যের প্রভাব থাকা অনিবার্য, কিন্তু ইহাদের যে স্বাতন্ত্র্য আছে, বৈশিষ্ট্য আছে, তাহা অন্ধ ব্যতীত কি অস্বীকার করিবে? কিন্তু দুঃখের বিষয়, সব সমাজেই অন্ধ আছে এবং থাকে। নিউ ইয়র্কের প্রশ্নোত্তর ক্লাসে স্বামীজি ধারাবাহিক রূপে জ্ঞানযোগ ও রাজযোগ সম্বন্ধে বক্তৃতা প্রদান করিতে লাগিলেন। নাতি বৃহৎ কক্ষটিতে উৎসুক ছাত্র ও ছাত্রীগণের যথেষ্ট স্থানাভাব হইত। তথাপি তাহারা কষ্ট স্বীকার করিয়া ভারতীয় প্রথানুসারে পা মুড়িয়া তাহাদের প্রিয় আচার্যকে ঘিরিয়া বসিতেন। তাহার রাজযোগ সম্বন্ধে বক্তৃতাগুলি শ্রবণ করিয়া কয়েকজনের আগ্রহ এত বর্ধিত হইল যে তাহারা স্বামীজির নিকট যোগ শিক্ষা করিতে আরম্ভ করিলেন এবং এই বিষয়ে সফলকাম হইবার জন্য যোগশাস্ত্রের নির্দেশানুযায়ী ব্রহ্মচর্য, সাত্ত্বিক আহার ইত্যাদি নিয়মগুলি শ্রদ্ধার সহিত প্রতিপালন করিতে লাগিলেন। এই সময় স্বামীজিও যোগীর ন্যায় দৈহিক কঠোরতা অবলম্বন করিলেন, কারণ তিনি সর্বদাই জ্ঞাতসারে ও অজ্ঞাতসারে শিষ্যদিগের সম্মুখে একটা জীবন্ত আদর্শরূপে বিরাজ করিতেন। তাহার নিউ ইয়র্কের ক্ষুদ্র আবাসস্থলটি সন্ন্যাসী ও সত্যকামীদের সমবায়ে একটি ক্ষুদ্র মঠ বিশেষ হইয়া উঠিল। রাজযোগের বক্তৃতাগুলির খ্যাতি এত সুবিস্তৃত হইয়া পড়িল যে যেদিন রাজযোগ সম্বন্ধে বক্তৃতা হইবার কথা থাকিত, সেদিন দার্শনিক, বৈজ্ঞানিক অধ্যাপকগণ আসিয়া তাহার ক্ষুদ্র কক্ষটি পূর্ণ করিয়া ফেলিতেন এবং আগ্রহের সহিত তাহার যোগশাস্ত্রের যুক্তিপূর্ণ বৈজ্ঞানিক ব্যাখ্যা শ্রবণ করিতেন। জুন মাসের মধ্যে তাহার বক্তৃতাগুলি একত্র করিয়া রাজযোগ প্রকাশিত হয়। স্বামীজি উহার পরিশিষ্টে পাতঞ্জল দর্শনের একটি সুবিস্তৃত ও যুক্তিপূর্ণ ভাষ্য যোজনা করিয়া দেন। উচ্চতম মনস্তত্ত্বের সূক্ষ্ম ও যুক্তিপূর্ণ বিশ্লেষণের দিক দিয়া পুস্তকখানি মনীষী পাঠক সমাজে চিরদিনের মতো প্রতিষ্ঠা লাভ করিয়াছে। পুস্তকখানি পাঠ করিয়া আমেরিকার জগৎবিখ্যাত মনস্তত্ত্ববিদ পণ্ডিত জেমস এত মুগ্ধ হন যে স্বামীজির সহিত স্বয়ং আসিয়া দেখা করেন। রাজযোগ প্রকাশিত হইবার কয়েক সপ্তাহের মধ্যেই উহার 3টি সংস্করণের প্রয়োজন হইয়াছিল। পণ্ডিত মণ্ডলী স্বামীজির প্রতিভা প্রসূত প্রথম পুস্তকখানিকে সাদরে অভ্যর্থনা করিতে কৃপণতা করেন নাই। ইতোমধ্যে স্বামীজি বহু প্রতিষ্ঠাবান
শিষ্য এবং প্রচার কার্যে সহায়ক বন্ধু লাভ করিয়াছিলেন। তাহাদিগের মধ্যে ম্যাডাম মেরি লুইস, স্বামী অভয়ানন্দ, লিওন ল্যান্ডসবার্গ, স্বামী কৃপানন্দ, মিসেস ওলিবুল, ডক্টর অ্যালান ডে, মিস S.E. ওয়াল্টো, প্রফেসর ওয়াইম্যান, প্রফেসর রাইট ও ডাক্তার স্ট্রিটের নাম উল্লেখযোগ্য। এই সময় সুবিখ্যাত গায়িকা ম্যাডাম ক্যালভে তাঁর শিষ্যত্ব গ্রহণ করিলেন। নিউ ইয়র্কের ধনী সমাজের মিস্টার ও মিসেস ফ্রান্সিস লিগেট এবং মিস জে ম্যাকলিওড স্বামীজির বন্ধু হইয়া বিবিধ প্রকারে তাঁহার প্রচার কার্যের সহায়তা করিতে লাগিলেন। ডিসকান সোসাইটির মেম্বারগণ স্বামীজির বক্তৃতা শ্রবণ করিয়া গভীর শ্রদ্ধা সহকারে হিন্দু আদর্শে জীবন গঠন করিবার জন্য উৎসাহের সহিত কার্য আরম্ভ করিয়া দিলেন। 1895 সালে স্বামীজিকে কি কঠোর পরিশ্রম করিতে হইয়াছিল তাহা ভাবিতে গেলে বিস্মিত হইতে হয়। অপরিচিত বিদেশে সম্পূর্ণ ভিন্ন সামাজিক রীতিনীতি, আচার ব্যবহারের মধ্যে এবং নানা প্রকার প্রতিকূল অবস্থার বিরুদ্ধে অদ্বৈত বেদান্ত প্রচার করা অতি সুকঠিন কাজ। আমেরিকার প্রচুর বিলাসের মধ্যে তাহার অন্তরাত্মা সময় সময় বিদ্রোহী হইয়া উঠিত। তাহার অদম্য কর্মশক্তি, প্রবল উৎসাহ সময় সময় যেন মন্দীভূত হইত। তখন সন্ন্যাসী বিবেকানন্দ গভীর ক্ষোভের সহিত স্বীয় জীবনের গত দিবসগুলির প্রতি চাহিয়া বলিয়া উঠিতেন, I long for my rags, my shaven head, my sleep under the trees, and my food from begging.